এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। যেই ভাইয়ের কথা বলছি উনি খুবই একজন ভালো মানুষ, একজন মেধাবী স্টুডেন্ট এবং একজন প্র্যাকটিসিং মুসলিম। অত্যন্ত বিনয়ী ভদ্র মানুষ হিসেবে ছোটবেলা থেকেই মানুষের কাছে তিনি পরিচিত। উনি শারজাতে ট্রেনিং শেষ করার পর বাংলাদেশের একটি জেলায় এসপি অফিসে জয়েন করেন। পরবর্তীতে ওনাকে একটি সার্কেলের দায়িত্ব দিয়ে একটি জায়গায় পাঠানো হয়। ঘটনাটি যখন ঘটে সময়কাল 2010 সালের দিকে। ওই সময়ে উনি যেখানে ছিলেন ওই জায়গাতে ভয়ানক, শুধু ওই জায়গা না, মানে আশেপাশের বিশাল এরিয়া নিয়ে খুবই ভয়ানক কালবৈশাখী ঝড় হয়। কারণ ওই সময় বৈশাখ মাস ছিল। এখন ওই ঝড়ে যেটা হয়, মানে বিদ্যুতের খুঁটি এগুলো উপড়ে যায় বিভিন্ন জায়গায়, অত্র এলাকার বিভিন্ন জায়গায়, যার ফলে কিন্তু পুরো উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। আর ঝড়টা সকাল থেকে শুরু হয় এবং থেমে থেমে ঝড় শুরু হয়েছে, যার ফলশ্রুতিতে বিদ্যুৎ কেন্দ্রের লোকেরা যে এই কারেন্টের খাম্বাগুলো মেরামত করবে এবং বিদ্যুৎ প্রবাহ স্বাভাবিক করবে সেই সময়টাই তারা পায়নি, বা সেই সুযোগও তারা পায়নি। এই কারণে পুরো উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝড় একদম স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যুৎ বিভাগের লোকেরা কাজে হাত দিতে পারছিলেন না। আর থানাতে দেখা যাচ্ছে যে তাদের যেই ওয়্যারলেসের যে ব্যাকআপ রয়েছে সেটাও অনেকটাই চার্জ শেষ হয়ে আসে। আর ওয়্যারলেস গুলো তো চার্জে চলে, যেভাবে আমরা মোবাইল চার্জ করি সেভাবে চার্জে চলে। দীর্ঘ সময় ধরে তারা ওয়্যারলেস গুলো ইউজ করার কারণে সেগুলোর চার্জও প্রায় শেষ হয়ে আসে। আর থানার যারা কর্মকর্তা যারা আছেন বা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছেন তারা তো মোবাইল ফোনে কন্টিনিউ যোগাযোগ করেন এবং তাদেরকে কিন্তু প্রচুর ফোন কল করতে হয় এবং ফোন রিসিভও করতে হয়। যেহেতু সারাদিন ঝড় হয়েছে আর ওই এলাকাতে ঝড় হলেই ডাকাতির প্রবণতা বেড়ে যেত, আর বিভিন্ন জায়গা থেকে ডাকাতির খবরও আসছিল। এই কারণে সীমিত ফোর্স যা ছিল সেগুলো নিয়ে থানার বিভিন্ন অফিসাররা গাড়ি নিয়ে ওই সমস্ত এলাকাগুলোতে দ্রুত বেরিয়ে পড়েন, যার কারণে থানাতে মানুষ খুবই কম ছিল। সারাদিনই একই অবস্থা, রাতের বেলাও একই অবস্থা, বিশেষ করে ওই রাতের জন্য আর কি। তো থানার মধ্যেই একটা কোয়ার্টার ছিল, উনি তখনও বিয়ে করেননি, উনি ব্যাচেলর থাকতেন, ওই কোয়ার্টারে থাকতেন। তো রাত প্রায় 12টা কি 12:30 এমন একটা সময়। ওই সময় ওনার দরজায় ঠক ঠক করে শব্দ হচ্ছে। তো উনি বের হয়ে যান, বের হয়ে গিয়ে দেখেন যে ওনাদের থানার বাগানের যে মালি সে এসেছে। সে সালাম দিয়ে বলে, স্যার একজন সাব ইন্সপেক্টর, তার নাম বলে, খবর পাঠিয়েছেন আপনাকে নাকি যেতে হবে ওখানে। তখন বলে যে আমি যাব, কিন্তু আমার সরকারি গাড়ির যে ড্রাইভার সে তো নাই, ও তো ছুটিতে। তখন বলে যে ওখানে নাকি ডাবল মার্ডার হয়েছে, ওখানে একটা ডাকাতি সংগঠিত হয়েছিল। ওই সময় ওই বাড়ির 2 জন মানুষকে ডাকাতটা মেরে ফেলেছে। ওখানে আমাদের থানার সাব ইন্সপেক্টর সাহেব এবং ওখানে ফোর্স আছে, কিন্তু যেহেতু ডাবল মার্ডার এই কারণে আপনাকে একটু যেতে হবে। এখন ওই সাব ইন্সপেক্টরের ফোনে উনি ফোন করেন। ওনার ফোনে কিন্তু কিছুটা চার্জ ছিল, ওনার কয়েকটা ফোন ছিল, তার ভিতরে যেটা চার্জ ছিল সেটা দিয়ে তাকে ফোন করেন। এখন ফোন করে ওই সাব ইন্সপেক্টরের ফোন বন্ধ পান। তার যে কয়টা নাম্বার ছিল সেই কয়টা নাম্বারে ফোন করে বন্ধ পান। এখন বন্ধ যেহেতু পেয়েছেন, তখন উনি বলে যে তার ফোনেও তো পাচ্ছি না, নিশ্চয়ই তার ফোন চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছে, যেহেতু সারাদিন ইলেকট্রিসিটি নাই। তখন ওই মালি বলে যে হ্যাঁ, তার ফোন বন্ধ, এই জন্যই লোক মারফত দ্রুত আমার কাছে খবর পাঠিয়েছে যেন আমি আপনাকে জানাই এবং আপনি দ্রুত সেখানে যান।
ওনার যেহেতু ড্রাইভিং জানা ছিল, এই কারণে উনি ওনার যেই গাড়িটা সরকার থেকে দেয়া হয়েছিল সেটা নিয়েই উনি বেরিয়ে পড়েন। তবে বেরিয়ে পড়ার আগে ওনার যে সিকিউরিটির জন্য যেই যে জিনিসগুলো নেওয়া দরকার, ওনার সরকারি আর্মস সহ যে জিনিসগুলো নেওয়া প্রয়োজন সেগুলো উনি নেন। এখন উনি ওই মালিকে বলেন, তাহলে তুমি আমার সাথে চলো। তখন ওই মালি বলে, স্যার আমি যেতে পারবো না। প্রথম কথা হলো, যে গ্রামে এই ঘটনা ঘটছে এই গ্রাম আমি চিনি না, আমাকে নিয়ে আপনার লাভ হবে না। আর দ্বিতীয় বিষয় হলো, আমার বাচ্চা খুবই অসুস্থ, এমনি ঝড় বাদল হয়েছে, তো আমি এখন কোনোভাবেই যেতে পারবো না। তো একজন সিনিয়র পার্সন তাকে কয়েকবার রিকোয়েস্ট করার পরও সে যেহেতু মুখের উপর না করে দেয়, তো বিষয়টা ওনার কাছে খুব একটা বেশি ভালো লাগে না। এই জন্য উনি আর তাকে রিকোয়েস্ট করেনও না যে তোমাকে যেতেই হবে। আর উনি চিন্তা করেন যে উনি তো এই জায়গা চেনেনও না, মানে যে গ্রামের কথা বলেছে এই গ্রাম উনি চেনেনও না, তাহলে উনি কিভাবে এখন যাবেন? তো ওই মালিকে বলেন, তুমি না যাও, অ্যাটলিস্ট লোকেশনটা বলো, আমি কিভাবে গাড়িটা নিয়ে যাব। তখন ওই মালি একটা লোকেশন বলে দেয় যে মেইন রাস্তা থেকে এইভাবে গেলেই যে কোনো মানুষকে আপনি যদি বলেন দেখিয়ে দেবে। এখন এত রাত্রে, তারপর ঝড় হয়েছে, মানুষ পাবো কই? এটাও কিন্তু একটা সমস্যা। এদিকে থানায় ডিউটি করার মতো হাতে গোনা 1-2 জন মানুষ ছিল, মানে তাদেরকে নিয়ে আর বাহিরে যাওয়া যায় না, তাহলে থানা একদম ফাঁকা হয়ে যাবে, কারণ থানাতে তো অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে। এখন এই কারণে উনিও যেতে পারছিলেন না। তো থানায় যারা দায়িত্ব ছিল তাদেরকে বলে দেন যে এরকম একটা খবর এসেছে, অমুক সার্ভিস ইন্সপেক্টর আমাকে খবর পাঠিয়েছে, আমি ওখানে যাই। তো থানার থেকে তারা বলে যে ঠিক আছে স্যার, সাবধানে যাবেন। তো উনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। উনি গাড়ি নিয়ে বের হয়ে প্রায় আধা কিলোমিটার মতো এগিয়েছেন, মানে ওই মালির দেখানো ওই পথে। তো আগানোর পরে একজন বৃদ্ধ মানুষকে দেখতে পান, 60-65 বছর বয়স হবে এরকম একটা মানুষ। তো তাকে দেখতে পান, দেখার পর গাড়ির কাছ নামিয়ে জিজ্ঞেস করেন যে মুরব্বী, আপনি কি ওই গ্রামটা চেনেন? বলে হ্যাঁ আমি চিনি। তখন সে বলে যে আমার সাথে যেতে পারবেন? বলে ওই গ্রামের পাশেই আমার বাড়ি, আমি ওইদিকেই যাচ্ছি, গাড়ি টাড়ি পাচ্ছিলাম না। তাহলে উঠে পড়েন। তো উনি যেহেতু মানে নিজেই ড্রাইভিং করছিল ওই ভাই পুলিশ অফিসার, তো তার পাশের সিটে, যাতে করে উনি দেখিয়ে নিয়ে যেতে পারে, জন্য তার পাশের সিটে বসান, মানে ড্রাইভিং যিনি করেন তার পাশে যে সিট রয়েছে সেখানে। তো ওঠার পরেই গাড়ি চলা শুরু করে। এখন চলা শুরু করার পর ওই যে মালি যেই পথ বলেছে ওই পথে, কারণ যেহেতু উনি ওইখানে জয়েন করেছে, কিছু কিছু পথ ঘাট তো উনি চিনেছিলেন, তো উনি ওই পথে গাড়ি নামিয়ে দিয়েছে। এখন গাড়ি নামানোর পর ওই মুরব্বী হঠাৎ করে বলে ওঠে, আমি যেদিকে আপনাকে গাড়ি নিয়ে যেতে বলবো এবং যেভাবে যেভাবে চালাতে বলবো আপনি সেভাবেই চালাবেন। এ কথা শোনার পরে উনি মানে বেশ বিরক্ত হন। এই কারণে বিরক্ত হন যে ওনাকে উঠানো হয়েছে যেন ঠিকভাবে ওই গ্রামে নিয়ে যেতে পারে তাকে, কারণ ওই গ্রামে নিয়ে যাওয়ার পর তো সেখানে তাদের পর্যাপ্ত ফোর্স রয়েছে সাব ইন্সপেক্টরের সাথে, তার ফিরে আসতে তো কোনো সমস্যা নেই। কিন্তু এখন উনি ওই পথটা চিনছেন না, আর উনি গাড়িতে উঠে তাকে এইভাবে কমান্ড করছেন, এটা ওনার ভালো লাগে না, সত্য কথা বলতে যেটা। তো উনি আসলে তার উত্তরও দেন না। এখন রাতের বেলা যেতে হবে, এই লোকের সাথে যদি তর্কাতর্কি করি, লোক যদি রাগ করে নেমে যায় গাড়ি থেকে, তখন তো উনি ওই তার গন্তব্যে পৌঁছাতে দেরি হয়ে যাবে, যেহেতু তার জন্য অপেক্ষা করছে সেখানে তার ফোর্স। এখন উনি কিছু বলেন না, উনি চুপ থাকেন, গাড়ি চালিয়ে নিয়ে যান। বেশ খানিকটা পথ যাওয়ার পর, ওই পথটা আবার কিন্তু এতটা ভালো রাস্তা ছিল না, তারপর ঝড় বৃষ্টি হয়েছে এবং এতটা ভাঙাচোরা ছিল, কিছু কিছু জায়গায় মানে ইট সুরকির কোনো চিহ্নই নেই, সেখানে মাটির রাস্তা হয়ে গেছে আর কি, খুবই বাজে অবস্থা। উনি এমন একটা জায়গায় এসে পৌঁছান যেখানে গাড়িটা কোন দিকে যাবে বুঝতে পারছে না, ডানে একটা রাস্তা আছে, বাঁয়ে একটা রাস্তা আছে। এখন ওই মুরব্বী তাকে বলছে যে
আপনি ডান দিকে চালান গাড়ি। কিন্তু উনি যখন ওই মোড়ে চলে এসেছে, হঠাৎ করে আর একটা মানুষ উনি দেখতে পান যে ওই মোড়ে দাঁড়িয়ে আছে। তখন ওই পুলিশ অফিসার ভাই উনি চিন্তা করছেন যে এই লোকের আচরণ তো বেশি সুবিধার না, এ আবার ঠিকঠাক মতো আমাকে নিয়ে যাচ্ছে তো, নাকি আমাকে কোনো বিপদে ফেলবে। এই চিন্তা করে উনি গাড়িটা ওখানে থামান। উনি ওনার পাশে থাকা যে কাঁচ রয়েছে সেই কাঁচ নামিয়ে ওই লোককে জিজ্ঞেস করেন যে ভাই ওই গ্রামটা কোন দিকে। তখন ওই লোকটি বলে যে এই যে বাঁ দিকে চলে যান। বাঁ দিকে যখন চলে যান ওই লোকটি বলেছে, তখন ওই পুলিশ অফিসার ভাই উনি পাশের ওই মুরব্বীকে বলছে আপনি বললেন ডান দিকে যেতে, আর ওই লোকটি বলছে বাঁ দিকে যেতে, তো আমি কোন দিকে যাব? আপনি আমাকে ভুল ডিরেকশন কেন দিলেন? তখন ওই লোকটি মানে বলে যে আমি আপনাকে ডান দিকে যেতে বলছি, আপনি ডান দিকেই যান, ডান দিকেই ওই গ্রাম। তখন ওই ভাই খুব বিরক্ত হয় এবং উনি চিন্তা করেন যে উনি বাঁ দিকেই যাবেন। বাঁ দিকে যাওয়ার জন্য যখনই উনি ওনার গাড়ির স্টিয়ারিংটা যখন ঘোরাবেন বাঁ দিকে নিয়ে যাওয়ার জন্য, তখন ওই বৃদ্ধ লোকটি খপ করে তার হাত চেপে ধরে। তখন ওই ভাই ফিল করেন ওনার হাতটা অস্বাভাবিক রকমের ঠান্ডা এবং চোখ বড় বড় করে রাগী কণ্ঠে বলে ওঠে, আপনাকে না বললাম আপনি ডান দিকে যান, আপনি বাঁ দিকে যাচ্ছেন কেন? তার এই ধমক শুনে উনি আসলে কি যে বলবেন উনি নিজেও মানে ভাষা খুঁজে পাচ্ছিলেন না। তো উনি যখন বুঝতে পারলেন যে এই লোকটি তার উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, ওই লোকটিও বুঝতে পারে যে সে খুব বিরক্ত হয়েছে। তখন ওই লোকটি বলে যে আপনি বাঁ দিকে যেতে চাচ্ছেন, আপনি ভালো করে খেয়াল করেন তো বাঁ দিকে কি আছে। উনি ভালো করে খেয়াল করে যে একটু আগে যেখানে বাঁ দিকে একটি রাস্তা দেখেছেন সেখানে রাস্তার নামগন্ধও নেই, সেখানে বিশাল মাঠ। তখন উনি চিন্তা করে কি ব্যাপার, একটু আগেই না এখানে রাস্তা দেখলাম, এখন দেখি মাঠ, ঘটনা কি? তো উনি এই বিষয় নিয়ে আর কথা বাড়ান না, উনি ডান দিকে গাড়ি নিয়ে যান। ডান দিকে যখন গাড়ি চলা শুরু হয়েছে তখন ওই বৃদ্ধ লোকটি বলছে যে আমি আবারও বলছি, আমি যেভাবে যেভাবে গাড়ি চালাতে বলবো সেভাবে গাড়ি চালাবেন। যদি কোনো মানুষের উপর দিয়ে গায়ের উপর দিয়ে গাড়ি উঠাই নিয়ে যেতে হয়, আমি যদি সেটা বলি সেটাই করবেন, গাড়ি আর ব্রেক করবেন না কোনোভাবেই, এবং রাস্তার কোনো মানুষের সাথেও আর কখনোই কোনো কথা বলবেন না। তখন ওনার এই কথা শুনে ওই পুলিশ অফিসার ভাই বেশ মানে শিহরিত হন। একটু আগেই যেহেতু অদ্ভুত একটি ঘটনা ঘটেছে, তাই ওনার কথা শোনেন, চুপ থাকেন, তবে একটি কথা বলেন যে আপনি আমাকে কোনো মানুষের গায়ের উপর দিয়ে গাড়ি উঠিয়ে নিয়ে যেতে বলবেন আর আমি সেটা উঠাবো, এটা কি কোনো শোভনীয় কাজ? না, এটা আইনসঙ্গত কাজ। আমরা আইনের লোক হয়ে কি এটা করতে পারি? আইনের লোক কেন, কোনো স্বাভাবিক মানুষও তো এটা করতে পারে না। তখন ওই বৃদ্ধ লোকটি বলে আমি যেভাবে করতে বলবো আপনি সেভাবেই করবেন, এর যদি ব্যতিক্রম করেন তাহলে আমার কিছু হবে না, কিন্তু আপনার অনেক ক্ষতি হবে। এখন কি ক্ষতি হবে সেটা উনি জিজ্ঞেস করেন না, উনি মনে মনে রাগে গজগজ করতে থাকেন। ওনার শুধু যাওয়ার দরকার ওই প্লেস পর্যন্ত, এই জন্য অনেক কিছুই উনি মানে হজম করে নিচ্ছেন। তো উনি কিছুটা পথ আগানোর পরে হঠাৎ করে দেখে একটা বৃদ্ধ মহিলা রাস্তা পার হচ্ছে, সাদা শাড়ি পরা, হাতে একটি লাঠি রয়েছে, লাঠির উপর ভর করে করে উনি রাস্তা পার হচ্ছেন। তখন যেহেতু মানে রাস্তা পার হচ্ছে ওই কারণে ওই পুলিশ অফিসার ভাই গাড়িটা স্লো করে দেয়, এবং এতটা স্লো করে যে গাড়িতে থামিয়ে দিতে হয়, তা না হলে ওই বৃদ্ধ মহিলার গায়ের উপর দিয়ে গাড়ি চলে যাবে। আর উনি খুবই আস্তে রাস্তা পার হচ্ছিলেন। তখন গাড়ির মধ্যে থাকা যে মুরব্বী ছিলেন উনি বলছেন যে এই মহিলার গায়ের উপর দিয়ে গাড়ি উঠাই দেন। তখন ওই পুলিশ অফিসার ভাই তাকে ধমক দেন যে আপনি যা বলবেন তাই শুনতে হবে, আমি এই মহিলার মানে গায়ের উপর দিয়ে গাড়ি উঠাই দিই আর মহিলা মারা যাক। তখন এই কথা যখন ওই যে ঘাড় ঘুরিয়ে তার সাথে কথা বলছিল, তখন উনি বলছে ওই মুরব্বী ওই পুলিশ অফিসার ভাইকে যে আপনি যে মহিলার কথা বলছেন দেখেন তো মহিলা এখানে আছে কিনা, মহিলা কোথায়? তখন পুলিশ অফিসার ভাই তাকিয়ে দেখেন, তাই তো, মহিলা কোথায় গেল? তখন ওই লোকটি দেখিয়ে দেয় যে ওই যে দেখেন মহিলা।
তখন ওই ভাই তাকিয়ে দেখে ওই রাস্তা ক্রস করে ওই মহিলা মাঠের দিকে চলে যাচ্ছে, এবং এমন দ্রুত গতিতে যাচ্ছে মনে হচ্ছে সে মানে দৌড়িয়ে যাচ্ছে না, সে উড়ে উড়ে যাচ্ছে। এবং সে যেদিকে যাচ্ছে সেদিকে কোনো ঘর বাড়ি নেই, শুধু মাঠ আর মাঠ, ফসলি জমি। চাঁদের আলোতে উনি স্পষ্টভাবে সেটা দেখতে পান। যদিও ওই সময় ঝড় থেমে গেছে, মাঝে মাঝে মেঘের আড়ালে চাঁদ উকি দিচ্ছিল, ওই সময় চাঁদের আলোতে উনি এটা দেখতে পান। তো দেখার পর উনি তখন বোঝেন যে এই মহিলা কি স্বাভাবিক কোনো মানুষ? তা না হলে এত মানে জোরে কিভাবে সে দৌড়াচ্ছে ওই মাঠের মধ্যে দিয়ে? মাঠের মধ্যে তো আইলের উপর দিয়ে ভালো করে হাঁটাই যায় না, উনি দৌড়াচ্ছে কিভাবে? তখন উনি চিন্তা করেন যে এই মহিলা কি স্বাভাবিক কোনো মানুষ না অন্য কিছু। যাই হোক, এই কথা ভাবছেন, উনি আবার গাড়ি চালানো শুরু করে দেন। উনি আগাচ্ছিলেন, আগাতে হঠাৎ করে একটি ভয়ানক কুকুর দেখতে পান, এবং কুকুরটা এত বড়, মানে মহিষের আকৃতির একটা কুকুর। সে রাস্তার উপরে শুয়ে আছে এবং ঘাটটা উঁচু করে ওই গাড়ির দিকে তাকিয়ে আছে, আর মুখ থেকে জিহবা বের করে সে শ্বাস নিচ্ছে এবং জিহবা দিয়ে লাল পড়ছে আর কি, মানে লালা পড়ছে যেটা আমরা বলি আর কি। তো এখন কুকুরটা গাড়ি দেখেও সরে না, মানে কুকুরের কোনো ভ্রুক্ষেপই নেই, কুকুর কুকুরের মতো আছে। যে একটি গাড়ি আসে তাকে সরে যেতে হবে এরকম কোনো ফিলিংস কুকুরের মধ্যে দেখা যাচ্ছে না। তখন ওই বৃদ্ধ লোকটি বলে যে অনেক কথাই তো আমার কথা, মানে আমি অনেক কথা বললাম, আপনি তো শুনলেন না, এবার একটা কথা শোনেন, এই কুকুরের গায়ের উপর দিয়ে গাড়িটা উঠাই দেন। ওই সময়ে আসলে উনি আর গাড়ি থামান না, কুকুরের গায়ের উপর দিয়ে গাড়ি উঠাই দেন। কিন্তু গাড়ি উঠিয়ে দেওয়ার পর ওনার চিন্তা হয় যে আচ্ছা কুকুরের কি হলো। তখন গাড়ির গতি থাকা অবস্থাতে উনি পেছন দিকে একটু ঘুরে তাকান। গাড়ির পেছনে যে লাল যে রেড লাইট আছে, ওই রেড লাইটের আলোতে তিনি দেখতে পান, যেহেতু একটু ব্রেক করেছিলেন, রেড লাইটটা জ্বলে ওঠে, দেখে যে ওই কুকুরটা দিব্যি ওভাবেই বসে আছে। সে যে তার গায়ের উপর দিয়ে গাড়ি উঠিয়ে নিয়ে গেছে, তার তো মারা যাওয়ার কথা, রক্তারক্তি হয়ে যাওয়ার কথা, কিন্তু না, তার কিছুই হয়নি, কুকুরটা ওভাবেই বসে আছে। তখন ওই মুরব্বী বলে যে এবার বুঝতে পেরেছেন যে কেন আমি আপনাকে বারবার সতর্ক করছি? তখন ওই পুলিশ অফিসার ভাই বলে যে হ্যাঁ ঠিক আছে, আপনার কথা বুঝতে পেরেছি, এখন কোন দিকে যেতে হবে? চলেন, ওই গ্রামটা আর কত দূর? বলে যে ওই গ্রামের খুব কাছেই চলে এসেছি, আপনার আর কোনো সমস্যা নেই, সামনে রাস্তা যেদিকে যাচ্ছে আপনি ওইদিকে যান। তো উনি মাত্র কয়েক মিনিট গাড়ি চালানোর পরেই উনি পাকা রাস্তায় উঠে পড়েন, পিচ ঢালা রাস্তা। তখন ওই পুলিশ অফিসার ভাই বলে যে কি হলো, ওই গ্রাম কোন দিকে? আমরা তো মেইন রাস্তায় চলে আসছি। তখন বলে যে চলেন, এদিকেই গ্রাম। তখন ওই মুরব্বী তার হাতের ডান দিকে গাড়ি ঘুরিয়ে নিয়ে যেতে বলেন। তখন উনি হাতের ডান দিকে গাড়ি ঘুরিয়ে নিয়ে যান। কিছু সময় ড্রাইভ করার পর হঠাৎ করে উনি নিজেকে আবিষ্কার করেন ঠিক থানার সামনে, গাড়ি নিয়ে থানার সামনে চলে আসছে। উনি তো অবাক যে কই সেই গ্রাম কই, আমি তো আবার সেই থানার সামনে চলে আসলাম, কিন্তু গোলক ধাঁধার মতো অবস্থা। তো যখনই ওই মুরব্বীকে কিছু বিষয় জিজ্ঞেস করতে যাবেন, তখনই দেখেন গাড়ির মধ্যে ওই মুরব্বী নাই। উনি তো এবার মারাত্মক রকমের একটা হাই ভোল্টেজ শক খান আর কি, যে গাড়ির মধ্যে থেকে এই মুরব্বী কোথায় গেল, আমি তো তাকে নামালামও না, এই মুরব্বী কোথায় চলে গেল। তো যাই হোক, উনি চিন্তা করেন হয়তোবা নেমে গেছে কোনোভাবে, কিন্তু চিন্তা করলো যে মুরব্বী নামার আগে একবারের জন্য আমাকে বলেও গেল না, এটা কেমন ভদ্রতা, এই চিন্তা করেছে আর কি। তো যাই হোক, থানায় উনি গাড়ি ঢুকিয়ে দেন। তখন আর গাড়ি নিয়ে রাস্তায় আর বের হন না, কারণ রাস্তায় এতগুলো ঘটনা ঘটেছে, উনি আর সাহস করেন নাই। উনি চিন্তা করেন যা হয় হবে, সকালবেলা আমি যাব অন্য লোক সাথে নিয়ে। তো উনি ওনার কোয়ার্টারে গিয়ে ঘুমিয়ে পড়েন। যদিও ওনার ঘুম আসছিল না, কারণ
উনি বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলেন না। যে বের হলাম, এক মুরব্বী দেখা পেলাম, আবার ওই মোড়ে একজন লোক পেলাম, সে বাম দিকে যেতে বলল, পরে বাম দিকে রাস্তা দেখা গেল না, তারপরে একজন বৃদ্ধা মহিলার দেখা পেলাম, তারপর একটা কুকুর দেখতে পেলাম, আবার ঘুরে আবার থানার সামনে চলে আসলাম। আসলে হলোটা কি? সারা রাত আমি কি করলাম? ওনার ঘুম আসেও না, কিন্তু এভাবে চিন্তা করতে করতে একটা সময় উনি ঘুমিয়ে পড়েন। সকালবেলা উনি দেখতে পান সেই মালি বাগানে পানি দিচ্ছে, আর ঝড়ে কিছু গাছ নুয়ে গিয়েছিল, ফুল গাছ, সেগুলো ঠিক করছে। তখন ওই মালিক উনি ডাক দেন এবং বলেন যে, কি ব্যাপার, তুমি কি ডিরেকশন দিলা, ওই গ্রামে যাওয়ার কথা বললা, আমি তো ওই গ্রাম আর খুঁজে পেলাম না।